এবার বলো। তোমার গায়ের গন্ধে আমি তোমাকে চিনতে পারি, আর তোমার চোখে কেন পানি আমি সেটার কারণটা জানি। দেখো লাবণ্য, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাদের সাথেই থাকবো, আর আমার মেয়েকে তো রেখে যাচ্ছি, ও তোমাকে আমার চেয়ে বেশি দেখে শুনে রাখবে। লাবণ্যকে বললাম, দেখো এখন কান্না করার সময় না। জানো এখন আমার মন কি চাচ্ছে? কি? মন চাইছে তোমার পেছনে নামাজ আদায় করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করি, কিন্তু আমি এই অবস্থায় কেমন করে নামাজ পড়বো? তাহলে কি আমার আশা পূরণ হবে না? সব হবে, তুমি শান্ত হও। পাগলি একটা আমার। আর দেখো, তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ, তাই না? দেখতে দেখতে কেটে গেল 3টা মাস। আমাদের সংসারটা বেশ ভালোই কাটছে এখন। লাবণ্য সেই অসুখের কথা ভুলেই গেছি। আর হ্যাঁ, আমাদের মেয়ের নাম হলো জান্নাত। আমি একদিন অফিস থেকে বাসায় এসে দেখি বাসায় লোকজনের ভিড়। না জানি লাবণ্যর কিছু হলো না তো। আমি এক দৌড়ে বাসার ভিতরে এসে শুনি লাবণ্যর বাবা স্ট্রোক করেছিল। আপাতত সে ভালো আছে। বড় করে একটা শ্বাস নিলাম। আমি যতই লাবণ্যর দিকে তাকাই ততই অবাক হই, কারণ তাকে এক এক সময় এক এক রকম লাগে। খুব ভয় হচ্ছে লাবণ্যকে নিয়ে। আজ বৃহস্পতিবার, তাই একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। এমন সময় দেখি লাবণ্য আমাকে ডাকছে, এই ওঠো না। আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না। মনে হচ্ছে আমি আমার কাছের কাউকে হারিয়ে ফেলেছি। দেখো, আমি না থাকলে কিন্তু তুমি আমার মেয়েকে দেখে রেখো, আর ভেবো না আমি তোমার থেকে দূরে। আমি কিন্তু তোমার সাথেই থাকবো, আমার মেয়ের মাঝে। চুপ করেছো? ঘড়িতে দেখো 1টা বাজে। আমার না তোমার সাথে নামাজ পড়ার বড্ড শখ। পাগলি একটা, ওঠো তাহলে। আগে তুমি ওঠো। আমি আর লাবণ্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার পরে লাবণ্যর দিকে তাকিয়ে দেখি লাবণ্যর চোখ ছলছল করছে। লাবণ্য, তুমি কিন্তু কান্না করবা না। কেন কান্না করব না? তোমার কান্না আমার সহ্য হয় না। আমার কথা শুনে ওর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, আর আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু তোমাকে ভালোবাসার সময় পেলাম না। এমন করে বলছো যেন তুমি এক্ষুনি আমাকে ছেড়ে চলে যাবে। আর ডাক্তার তো ভুল বলতে পারে। আল্লাহ তাআলা ভালো জানেন। ফজরের নামাজের সময় আমাকে নামাজের জন্য পাঠিয়ে দিল, কিন্তু আমি যেতে না যাওয়ায় লাবণ্য আমাকে জোর করেই পাঠিয়ে দিয়েছে। নামাজ শেষ করে ডাক্তারের কাছে কল করলাম। আসসালামু আলাইকুম। বলো। লাবণ্য তো এখন একদম সুস্থ। এখনো কি ওর কোনো সমস্যা হতে পারে? দেখো, তোমাকে কেমন করে বোঝাবো যে 1 বছর না গেলে বলা যাবে না। এখন আমার কাছে একটাই মাত্র আশা, তাড়াতাড়ি 1টা বছর চলে যাক। জানি না কেন যেন আমার শরীর ঘেমে গেল। কিছু বোঝার আগেই একটা ঠান্ডা দমকা হাওয়া এসে আমার শরীরটা একদম বরফের মতো ঠান্ডা করে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো এটা, এর মানে কি। যাই হোক, আগে লাবণ্যকে বলে দেখি। আমি আমাদের রুমে গিয়ে দেখি লাবণ্য মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ভাবছি পাগলিটাকে ডাকবো কি না, থাক, ও আজ বেশি ঘুম পাড়েনি, আর এ সময় তো ও ঘুমায় না। ভাবলাম জেগে আছে। আমি বলতে লাগলাম, জানো নামাজ পড়ে আসতে কি হয়েছে আমার। জানি না কি কারণে যেন এমনিতেই ঘেমে গেলাম, কিন্তু আশ্চর্য হলাম তখন যখন একটা ঠান্ডা বাতাস এসে আমার শরীরটাকে বরফ বানিয়ে দিল। কি ব্যাপার, তুমি কথা বলছো না যে? আমার উপর কি রাগ করেছো? প্লিজ কথা বলো না। এমন সময় আমার চোখ গেল লাবণ্যর বালিশের নিচে। দেখি একটা কাগজ। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা একটা চিঠি যা লাবণ্য লিখেছে। আমি চিঠিটা না পড়ে লাবণ্য বলে ডাক দিয়ে ওর গায়ে হাত দিলাম। এ কি, ওর শরীর তো সাপের মতো ঠান্ডা। আমি ওকে বেশ কয়েকবার ডাকলাম। আমার ডাকে মেয়েটা কান্না করে দিল, কিন্তু লাবণ্যর কোনো সাড়া নেই। আমার হাতটা আস্তে আস্তে লাবণ্য নাকের কাছে ধরলাম। দেখি ও শ্বাস নিচ্ছে না। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে একটা চিৎকার দেই। আমার চিৎকারের আওয়াজ শুনে
সবাই এসে কান্না করতে করতে শুরু করলো। আমি হাজারো কষ্ট, হাজারো ব্যথা বুকে চেপে রেখে একটু স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করলাম। তারপর ভাবলাম লাবণ্যর লেখা চিঠিতে কি লেখা আছে। আমি দেরি না করে সেটা খুলে পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল, প্রাণের স্বামী, আমি জানি তুমি যখন চিঠিটা পড়বে তখন তোমার চোখে পানি টলমল করবে। প্লিজ তুমি সেটা মুছে ফেলো। তোমার চোখে পানি থাকলে যে আমি মরেও শান্তি পাবো না। আর তোমার সাথে দেখা হওয়ার দিন থেকে আজ পর্যন্ত যদি কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে এই কথাটা আগেই বলতে চেয়েছি, কিন্তু আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমার এই কথায় যদি তুমি কষ্ট পাও তাই বলিনি। তুমি আবার কান্না করছো যে? তুমি তোমার শরীরের খেয়াল রেখো, ঠিক মতো খেয়ে নিও। আমাকে তো তোমাকে বলে খাওয়াতে হয়েছে, এখন তো আর আমি থাকবো না। আমাদের মেয়েকে দেখে রেখো, আর ওকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিও, যেন ও আমাদের জন্য দোয়া করতে পারে। আর আমার মেয়েকে সবকিছু শিখিয়ে দিয়েছি, ও যখন বড় হবে তখন আমার চেয়ে বেশি তোমার খেয়াল রাখবে। আমার কথা মনে হলে কখনো কান্না করবে না, বরং নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবে। কখনো নামাজ রোজা ছেড়ো না। জান্নাতে যা বলে সে কথা শোনো, ভেবে নেবা জান্নাতের কথাই আমার কথা, মানে আমার শিখিয়ে দেওয়া কথা। আমাকে তাড়াতাড়ি দাফন করবে, যেন বেশি লোকজন আমাকে দেখতে না পারে। ইতি, তোমার পাগলি। মনে হচ্ছে আমার ভেতর থেকে সবকিছু পুড়ে ছাই হচ্ছে। নীরবে কান্না করছি আর আল্লাহকে বলছি, এটা তুমি কি করলা? তুমি আমার লাবণ্যকে ফিরিয়ে দাও আল্লাহ। তুমি এমনটা করতে পারো না। এক সময় মনে হলো কেউ আমাকে দেখছে আর তার চোখের পানি মুছছে। বুঝলাম এটা লাবণ্যই, আর ও তো আমাকে কান্না করতে বারণ করেছে। আমি আব্বু আম্মুকে বললাম, তোমরা তাড়াতাড়ি লাবণ্যকে শেষ বধূরূপে সাজিয়ে দাও। ও বলেছে তাড়াতাড়ি দাফন করতে। আমি আমার বাম পাজরের হাতটাকে রেখে আসলাম সে অন্ধকার কবরে। বাসায় এসে দেখি আমার কলিজার টুকরা মেয়েটা কান্না করছে। ওর কান্না দেখে আমি আমার কান্না আটকাতে পারলাম না। লাবণ্য আমাকে কান্না করতে বারণ করার সত্ত্বেও কান্না করছি। আমার মেয়েটাকে অনাথ করে চলে গেল স্বার্থপরের মতো। একটু ভাবলো না আমি কেমন করে ঘুমাবো। এখন কে ওর মতো করে আমার খেয়াল রাখবে? এক সময় দেখি আমার মেয়ে ছোট ছোট হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। আমি আমার মেয়েটাকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইলাম। এখন থেকে আমি আর নামাজ ছাড়া দূরের কথা এক ওয়াক্তও কাজা করি না। দেখতে দেখতে কেটে গেল ৩-৪ বছর। যত দিন যায় তত লাবণ্যর কথা মনে পড়ে। আজ মেয়েটাও অনেক বড় হয়েছে, সে রীতিমতো আমার খেয়াল রাখে। ওর মা বলে গেছে ওকে যেন মাদ্রাসায় ভর্তি করে দেই। ওর বয়স কম হলেও যথেষ্ট জ্ঞান হয়েছে, তাই বললাম, আম্মু চলো তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিব। ওকে পাপা, আমাকে ভর্তি করিয়ে দিও, কিন্তু দাদু বলেছে সে নাকি আমাকে নিয়ে যাবে। আমি বলেছি আচ্ছা, আমি তোমার সাথেই যাব। পাপা তুমি খেয়ে চলে যাও, আমাকে দাদু নিয়ে যাবে। আচ্ছা আমি তাহলে চলি। পাপা আমার আম্মু আমাকে বলেছে তোমাকে দেখে রাখতে, আর তোমাকেও বলেছে আমার কথা শুনতে, সেটা কি মনে নাই? হায় রে, ওর আম্মু যখন চলে গেছে তখন ওর মাত্র 2 মাস, আর ওকে নাকি ওর মা বলে গেছে। হ্যাঁ মনে আছে। তাহলে খেয়ে যাও। ওকে আমার পিচ্ছি আম্মু। আসো আমার সাথে, আমি খাইয়ে দেব। আমাকে নিয়ে গিয়ে নিজ হাতে খাইয়ে পাঠিয়ে দিল অফিসে। দুপুরে কল আসলো, আসসালামু আলাইকুম। ওই গাধা, আমাকে সালাম দিতে হবে না। এ কি, এ তো আমার ছোট আম্মু। আম্মু কেন কল করেছো? আর দুপুরের খাবার খেয়েছো কি? না, আমি খাইনি। আগে বলো তুমি খেয়েছো? না আম্মু খাইনি, একটু পরে খাবো। আমার না খুব খিদে লেগেছে। আমার পাগলি আম্মুটা বলছে কি দেখছো? তাড়াতাড়ি খেয়ে নাও। না, আগে তুমি খাবে, পরে আমি খাবো। আচ্ছা আমি খাচ্ছি, এবার রাখি। না কাটবে না, যদি না খেয়ে আমাকে মিথ্যা বলো।
আম্মু আমি তোমাকে মিথ্যা বলবো কেন? হয়েছে, কি আমাকে কল করবা? কিছুক্ষণ পর কল করে বললাম, আমি খেয়েছি, এবার তুমি খেয়ে নাও। পাপা, আমি তো অনেক আগেই খেয়ে নিয়েছি। তাহলে কি আমার আম্মু আমাকে মিথ্যা বলছে? হ্যাঁ বলেছি, তোমাকে খাওয়ানোর জন্য। আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে, এখন থেকে কিন্তু তুমি আমাকে প্রতিদিন মাদ্রাসায় নিয়ে যাবে আর নিয়ে আসবে। আমার আম্মু বলেছে, আমি কি না মানতে পারি? ওকে পাপা, এবার রাখি। সন্ধ্যার সময় বাসায় আসলাম, আমার ছোট্ট আম্মুটাকে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল। আমি ডাকতে শুরু করলাম, আম্মু আম্মু। দেখি আমার আম্মু এসে বলছে, কি হয়েছে তোর, ডাকছিস কেন আমাকে? তোমাকে কে ডাকছে? আমি তোমার ছোট্ট আম্মুকে ডাকছি। দেখ, মনে হয় ঘুমিয়ে পড়েছে, যা তোর রুমে। আমি রুমে গিয়ে দেখি জান্নাত মুড অফ করে বসে আছে। কি হয়েছে, কেউ বকেছে নাকি? মেয়ে আমাকে ঝেংটি দিয়ে অন্য দিক হয়ে বসলো। কি হয়েছে না বললে কেমন করে বুঝবো? বলো না আম্মু, তোমার কি হয়েছে? তবুও কিছু বলছে না। আমি আমার কান ধরে ওর সামনে গিয়ে বসে পড়লাম। এবারও আমার দিকে তাকিয়ে বলল, এবার কান ছাড়ো। আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও। আগে ছাড়ো। না, আগে বলো। আচ্ছা, ক্ষমা করেছি, ছাড়ো না কান। এবার বলো আমার আম্মু কেন রাগ করেছে? তুমি এত দেরি করে আসলে কেন? আচ্ছা বাবা, আর দেরি হবে না, প্রমিস। ওকে চলো খাবে, তারপরে নামাজ পড়ে আসবা, এসে আমাকে পড়াবে। আমি নামাজ পড়ে এসে আমার মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি আমার ছোট আম্মু আমাকে ডাকছে, পাপা ও পাপা ওঠো না। কি হয়েছে? বললাম ওঠো। উঠতে হবে, না হলে কিন্তু আমি কান্না করব। আম্মু এই দেখো আমি উঠে পড়েছি। যাও, এবার অজু করে নামাজ পড়ে নাও, ঘড়িতে দেখো 4টা বেজে গেছে। মামুনি। চলে আসলাম নামাজে। নামাজ থেকে এসে দেখি জান্নাতি নামাজ পড়ছে। ওকে নামাজ পড়তে দেখে আমার চোখ কপালে উঠে গেল। এইটুকু মেয়ে নামাজ পড়ছে, আমি এ কেমন মেয়ের বাবা হলাম? গর্বে তো আমার বুক ফুলে উঠল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। ও সালাম ফিরিয়ে বলল, দাঁড়িয়ে কেন, বসো না। আম্মু তোমাকে নামাজ পড়তে কে বলেছে? কেউ বলেনি, তাই কি পড়তে হবে না? না, তুমি এখন অনেক ছোট্ট, পরে পড়বে। আমি বড় না, তুমি বড়। এ কেমন প্রশ্ন করলে? আমি তো তোমার ছেলে, তাই না? তাহলে আমি যা বলবো তাই করবে। চলো, খাবে এবার। আমার হাত ধরে নিয়ে খাইয়ে দিল, আরো নিজেও খেলো। তারপর একটা টিফিন বক্সে করে কিছু খাবার নিয়ে বলল, আজ থেকে বাসার খাবার খাবে, চলো তাড়াতাড়ি, আমার আবার দেরি হয়ে যাবে। এত সকালে? আজ প্রথম ক্লাস না? আচ্ছা চলো। আমি আমার মেয়েকে আমার শ্বশুরের গাড়িতে করে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে বললাম, আম্মু তুমি কি ক্লাস চেনো? চিনি না বলেই তো এত সকাল সকাল আসা। ও চলো তোমার ক্লাস খুঁজে দেই। লাগবে না, আমি খুঁজে নিব। তুমি তাড়াতাড়ি অফিসে যাও। তুমি পাবে না। আমি ঠিকই পাবো। ওকে ওকে, আমি যাচ্ছি, কিন্তু একটা পাপ্পা দিবা না? দিচ্ছি, বসো তুমি। আমি বসলাম। আমার কপাল একটা চুমু দিয়ে বলল, বাই বাই। আমি চলে আসলাম অফিসে। জানি ওর ছুটি 12টা থেকে 12টা 30-এ হবে, তাই শ্বশুরকে বললাম, আব্বু আপনি জান্নাতিকে নিয়ে বাসায় চলে যান, আমি সব দেখে নিব। আমি বলার সাথে সাথে তিনি চলে গেল। মনে হয় নাতনির জন্য মনটা ছটফট করছিল, বলার সাথে সাথে চলে গেল। আজ দুপুর হয়ে গেল, তবু আমার ছোট্ট আম্মুটা কল করলো না। ও তো আবার রাগ করলো না। আমি কল করলাম কিন্তু কেউ ধরলো না। কি যে করি, আব্বুকে কল করলাম তবুও ধরলো না। ওদের তো কোনো সমস্যা হলো না। এখন কি যে করি, একজন কর্মচারীকে সব বুঝিয়ে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমি বাসায় এসে দেখি সবাই বসে আছে, আমাকে দেখে কেউ কিছু বলছে না। আজ কি মুড অফ ডে নাকি যে তোমরা সবাই চুপ করে আছো? মা ইশারায় জান্নাতিকে দেখিয়ে চুপ করতে বলল। আমি চিল্লানি দিয়ে বললাম, তোমাদের ফোনগুলো কোথায়? শ্বশুর ইশারায় বলল চুপ। আমি জান্নাতির দিকে তাকিয়ে দেখি সবগুলো ফোন ওর এক পাশে। আমি আস্তে আস্তে আমার মেয়ের কাছে গিয়ে বসলাম আর বললাম,
আম্মু তোমার কি হয়েছে? খুব ক্ষুধা লেগেছে? বলো না কি হয়েছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম ও কেন রাগ করেছে, কিন্তু কেউ বলতে পারলো না। কিছুক্ষণ পর জান্নাতি ভাত নিয়ে আমার কাছে এসে খাইয়ে দিতে চাইলো, কিন্তু আমি খাচ্ছি না। জান্নাতি রেগে তো আগুন, কারণ ও কথা বলছে না, আমিও খাচ্ছি না। বললাম তুমি কথা না বললে আমি খাবো না। আচ্ছা পাপা, কথা বলছি, তবু খেয়ে নাও। আম্মু তোমার কি হয়েছে? এমন ভাবে সবার ফোন নিজের কাছে রেখেছো কেন? দেখো তোমাকে কতবার কল করেছি, আমার চিন্তা হয় না? আগে খাও, পরে বলবো। না, আগে বলবে পরে খাবো। তুমি খাবে নাকি সব ফেলে দেব? আমি ভয়ে বললাম আচ্ছা খাচ্ছি, দাও। এই নাও, হা করো। খাওয়া শেষ করে বললাম মা তুমি খেয়েছো? না পাপা, খাইনি। তুমি আমার গলা ছাড়ো। কেন? দেখো তো কয়টা বাজে, 2:30, আর তুমি এখনো খাওনি, তাই। সরি পাপা। হয়েছে, এবার খেয়ে নাও। খাওয়ার পরে রুমে গিয়ে শুয়ে পড়লো। আমি আমার শ্বশুরকে বললাম আব্বু আপনি একটু অফিসে যান, আমাকে আপনার নাতির রাগ ভাঙাতে হবে। আচ্ছা বাবা, আমি গেলাম। দেখো ও যেন বেশি না রেগে যায়। জি আব্বু। তারপরে আমি আমার মেয়ের কাছে গিয়ে বললাম আম্মু এই দেখো আমি কান ধরে আছি। দেখবো না। প্লিজ বলো কেন রাগ করেছো? তুমি আমাকে আনতে যাওনি কেন, তাই বলো। তোমার নানাকে তো পাঠিয়েছিলাম, আর সেও তোমাকে আনতে যেতে চেয়েছিল। পাপা কান ছাড়ো এবার। না, আগে বলো মাফ করেছো? মাফ করেছি, এবার ছাড়ো। আমাদের এভাবে চলে গেল 5টা বছর। 5 বছর পরে একদিন জান্নাতি বলল আব্বু চলো আমরা কোথাও ঘুরতে যাই। আজ তুমি মাদ্রাসায় যাও, কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব। না, তুমি আজ যাবা। ওর কথা না শুনে অফিসে চলে গেলাম, কারণ অফিসে আজ অনেক কাজ জমে আছে। দুপুরে আজ আর আমার মেয়েটা কল করলো না, তাই আমি আব্বুকে কল করে বললাম আব্বু জান্নাতি আছে বাসায়? ও তো মাদ্রাসায় গিয়েছে, এখনো আসেনি। ও আপনাদের তো বলা হয়নি। আমার মেয়ে প্রতিদিন দুপুরে কল করত তার একটা ম্যামের মোবাইল ফোন দিয়ে, তাই আমি সেই নম্বরে কল করলাম, কিন্তু ফোন বন্ধ বলল। আমি আব্বুকে বললাম তুমি একটু মাদ্রাসায় যাও। বেশ কিছুক্ষণ পর আব্বু কল করে বলল জান্নাতি মাদ্রাসায় নেই। বাবার কথা শুনে আমার মাথায় ঘুরতে শুরু করলো, কোথায় গেল মেয়েটা? আমি অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয়ে পাগলের মতো খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। জান্নাতের মাদ্রাসায় চলে আসলাম। এসে বড় ম্যামের কাছে বললাম আমার মেয়ে কি আজ এসেছিল? জি এসেছিল, কিন্তু ও তো নেই এখন। কোথায় আছে এখন? বলতে পারবো না, কিন্তু এটুকু জানি ও বেড়াতে গিয়েছে। ওর সাথে কে কে গেছে? কেউ না, কিন্তু একটা ম্যাম গেছে, তাকে কল করে বলো। নাম্বার নেই তো। তারপর আমি নাম্বার নিয়ে দেখি এই নম্বরটা আমার কাছে আগে থেকে আছে, মানে আমার মেয়ে এই নম্বরটা দিয়ে কল করেছে, কিন্তু সেটা তো বন্ধ। কি করব এখন কিছুই ভাবতে পারছি না। আমি আমার ফোনের সকল নম্বরে কল করে দেখলাম, কিন্তু কাজ হলো না। শেষে রফিক আঙ্কেলের নম্বর জোগাড় করে কল করলাম। আঙ্কেল কেমন আছেন? ভালো ছিলাম না, কিন্তু এখন বেশ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আঙ্কেল ভালো নাই। কি করছেন এখন? নাতনির সঙ্গে খেলছি। ভালো, আচ্ছা পরে কথা বলবো বলে কেটে দিলাম। কিছুক্ষণ পর একটা আননোন নম্বর থেকে কল আসলো। আমি ধরেই বললাম কে আপনি? সে বলল আমি আপনার মেয়ের ম্যাম। কোথায় আমার মেয়ে? জানি না আপনি এখন কি করছেন। আমি খুব কষ্ট করে আপনার নম্বরটা নিয়েছি। টেনশনে শেষ হচ্ছিল। আপনি কোনো টেনশন করবেন না, বিকালে জান্নাতিকে আপনার বাসায় দিয়ে আসবো। ম্যাম আপনি আমাকে বাঁচালেন, প্লিজ ওকে দেখে রাখবেন। ও কিন্তু আমার প্রাণ ভ্রমর, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। ধন্যবাদ। আমি আর অফিসে গেলাম না, বাসায় এসে শুয়ে পড়লাম, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছে। সন্ধ্যার সময় উঠে জান্নাতি ম্যামের ফোনে কল করে বললাম কোথায় আপনি, তাড়াতাড়ি আসুন। সে বলল আপনার বাসার নিচে আছি।
উপরে আসুন। না আপনি ওখানে থাকুন, আমি আসছি। না না, আমি আসছি, আপনি থাকেন। তাকিয়ে দেখি ওর ম্যামের পিছনে লুকিয়ে আছে। আমি ওকে ধরে কোলে তুলে নিয়ে কান্না করে দিয়ে বললাম, আম্মু তুমি কেন গিয়েছিলা? আমি বলেছিলাম না কাল যাব। জান্নাতের ম্যাম আমাকে বলল। আচ্ছা, আপনার নাম আজিজ নাকি? জি। আপনার নাম কি? আমার নাম অনু। আমি একটু অবাক হয়ে বললাম, সত্যি বলছেন? আমি তোকে মিথ্যে বলবো কেন? আপনার মুখের উপরে পর্দাটা সরাবেন। আমি আজ পর্যন্ত কারো এমন চাওয়া পূরণ করিনি, শুধু তুই বলেছিস বলে দেখাচ্ছি। আমি দেখি সত্যি ও অনু। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোরা কেমন আছিস? এই তো আমি আর আমার আম্মু অনেক ভালো আছি। আমি বুঝি না আব্বু, তুমি এত বোকা কেন? আমার ম্যামকে তো তুমি বসতেও বলছো না। ও ভুলে গিয়েছি, প্লিজ বসুন। তোর মেয়েটা না অনেক ভালো, জানিস ও আমাকে কি বলে? না বললে জানবো কেমন করে? তোর মেয়ে কিন্তু আমাকে ম্যাম বলে না। এই জান্নাতি, তুমি তোমার ম্যামকে ম্যাম বলো না কেন? আজিজ, তুই মেয়েকে বকছিস কেন? ওকে আমি বলেছি যেন আমাকে ম্যাম না বলে। আগে বলবি তো, তা তোকে কি বলে ডাকে? আমাকে আন্টি বলে। ওকে আমি বলেছি তুমি আমাকে আন্টি বলবে। ভালো। আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। আসলাম অনেকক্ষণ তো হলো, লাবণ্যকে তো দেখছি না। লাবণ্যর নাম শুনে আমার চোখে পানি চলে আসলো। কি হলো তোর? কিছুই না। তোর মেয়ে কেমন আছে? আমার মেয়ে কোথায় পাইলি? আঙ্কেলের কাছে কল করেছিলাম, বলল নাতনির সাথে খেলছে। ভালো আছে। এমন সময় জান্নাতি এসে বলল, এই নাও তোমাদের চা। কি ব্যাপার, চা দুইটা কেন? আমরা তো 3 জন। একটা আন্টির আর একটা আমার আর তোমার। তোদের মেয়েটাও না হয়েছে। আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না চাই, ভালোবাসলে কি আমার সাথে ঘুরতে যেত তোকে কষ্ট দিয়ে? একটু যে দিত তাই করেছে। অনেক কথা হলো, এবার থাক, আমি এবার বাসায় যাই। এই তোর কাছে কি তারিকুলের নম্বর আছে? না রে, ও বাসা থেকে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি। ও আচ্ছা। অনু চলে গেল। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তুমি তোমার আন্টির সাথে কোথায় কোথায় গিয়েছো? অনেক ঘোরাঘুরি করেছি আজ। পরে তাদের বাসায় গিয়ে আমি আন্টির আব্বুর সাথে অনেক খেলা করেছি। তাই নাকি? তা তোমাদের সাথে আর কে কে খেলেছে? আমরা 2 জন খেলছি, আর কেউ তো না। তোমার আন্টির মেয়ে নেই? কই, দেখলাম না তো। ও ভালো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক রাত হয়েছে, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জান্নাতি ঘুমিয়ে পড়লো। আমি আস্তে আস্তে ওকে আমার বুক থেকে মাথাটা নামিয়ে দিয়ে একটু ফেসবুকে ঢুকলাম তারিকুলের আইডি খুঁজতে, কিন্তু পেলাম না। তাই আমি পোস্ট করলাম, ও তারিকুল রে তুই অপরাধী রে, তোর সাথে যোগাযোগ করার ব্যবস্থা কেন রাখলি না রে, রে 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 রে। আমি পোস্ট করে ঘুমিয়ে পড়লাম। সকালে নামাজ পড়ে ফেসবুকে ঢুকে দেখি তারিকুল নামে একটা আইডি কমেন্ট করেছে, আজিজ রে তুই ভুল বুঝিস না রে, অনুর জন্য আমি তোর সাথে যোগাযোগ করি নাই রে, রে 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 রে। আমার আর বোঝা বাকি রইল না যে এটাই তারিকুল। আমি তোর নম্বরটা দে তো। 013-19536। আমি কল করে বললাম, কি রে কেমন আছিস? ভালোই, তুই? আল্লাহর রহমতে ভালো আছি। তোর বউয়ের একটা ফটো দে, দেখবো আমি। দিচ্ছি। জড়িয়ে ধরা অবস্থায় তারিকুল ওদের দুজনের ফটো দিয়ে বলল, এবার তোর আর লাবণ্যর ফটো দে। আমি শুধু আমার ফটো দিলাম, আর ও বলল, কি রে লাবণ্যর ফটো কই? তুই তো আগেই দেখছিস, এখন আর কি দেখবি? আচ্ছা, তোদের সন্তান হয়নি? হ্যাঁ, একটা ছেলে। ভালো। আমি ভাবছিলাম তুই হয়তো অনুকে বিয়ে করেছিস। আরে না। তাহলে তুই কেন বললি অনুর জন্য আমার সাথে যোগাযোগ করিসনি? সেটা অনেক লম্বা কাহিনী, একদিন দেখা হলে বলবো।
তুই বলবি না সেটা বল। আরে বলছি, রাগ করিস কেন? তুই লাবণ্যকে বিয়ে করার পর অনু আর কলেজে যায়নি। আঙ্কেল ওকে বলেছিল, মা তোমার বয়স হয়েছে, এবার তো তোমাকে বিয়ে দিতে হবে, কি বলো তুমি? অনু বলেছিল, আমি কাউকে বিয়ে করতে পারবো না, যাকে ভালোবাসলাম তাকেই বলতে পারিনি, তাই বিয়ে করার ইচ্ছা নাই। ও কাকে ভালোবেসেছিল? সেটা বলতে বারণ আছে, আমি বলতে পারবো না। আমাদের বাসায় আয়। সময় হলে যাব, রাখি এবার। আব্বু, কোথায় তুমি? আসো, খাবে। এই তো আম্মু আসছি। আমাকে আজও আমার মেয়ে তার নিজের হাতে খাইয়ে দেয়। আমি আমার মেয়েকে তার মাদ্রাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর জান্নাতির নানা আসলো। জান্নাতের রাগ কি ভাঙছে? জি আব্বু। আজ আমার ছুটি, তাই ছি ছি, এ কি বলছেন? অফিসের নিয়মে চলবে, কেমন? তার মানে আপনি আমাকে আপনার সন্তান ভাবেন না? আমাকে আপনার এই বিশাল কোম্পানির মালিকের চেয়ারে বসিয়েছেন বলেই কি আমি এসবের মালিক? আমি তো আপনাকে আমার শ্বশুরের চোখে দেখি না। আমার মা বাবাকে যে স্থানে রাখি, আপনাকেও সেই স্থানে রেখেছি। আজ আপনি আমার কাছে ছুটি চাইছেন? দেখো বাবা, আমি অমন ভাবে বলিনি। আজ থেকে আপনার চাকরি আর নেই। আমার লক্ষ্মী ছেলে। বড়রা আদর করলে খুব ভালো লাগে, কিন্তু আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। পাগল একটা, কানা থামা বলছি। যান, কোথায় যাবেন? কোথাও না, একটু ঘুরবো, এই আর কি। ও যান তাহলে। শ্বশুর চলে গেল, আমি একা একা রইলাম। দুপুরে জান্নাতি কল করলো, আম্মু আজ আমি যেতে পারবো না, তোমার দাদুকে পাঠিয়ে দেই। আমি এটাই বলার জন্য কল করেছি, আজ তোর মেয়েকে আমি আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। আমার আম্মুর কাছে ফোনটা দে তো। দে তো মানে কি? সরি ম্যাম, আমার মেয়েকে ফোনটা দিন একটু। হয়েছে এবার, এই নাও। আম্মু তুমি বাসায় আসবা না? না আব্বু, আমি আন্টির সাথে বেড়াতে যাব। কখন আসবা? সন্ধ্যার আগেই আসবো। তোমার আন্টির কাছে ফোনটা দাও তো। বলো। ওকে কিন্তু দেখে রেখো, ও কিন্তু আমার জান। আর আম্মু কি তাহলে? ওকে রাখছি। আমার উত্তর দিলি না যে? লাবণ্যর কথা মনে হলে আজও আমার বুকের বাম পাশটা ধরফর ধরফর করে। আজও লাবণ্যকে খুব মিস করি। ও নেই, থাকলে আমরা কত হাসি খুশি থাকতাম, কত মজা করতাম। বিকেল বেলায় অনু কল করে বলল, তোর সাথে আমার কথা আছে, আয় তাড়াতাড়ি। তুই আমার মেয়েকে নিয়ে বাসায় আয়, তারপরে কথা বলিস। না, তুই আয়, আমি তোর বাপ আর তোর শ্বশুরের সাথে মেয়েকে পাঠিয়ে দেব। তুই আয়, খুব দরকার। কোথায় আসবো বল? আমরা যে কলেজে পড়তাম সেই কলেজে আয়। এই বিকেল বেলায়? যা বলবি কাল বললে হয় না? আচ্ছা, কাল সকাল 8টায় দেখা করে মেয়েকে নিয়ে যাস। আচ্ছা, আমি আসছি। আমি তাড়াহুড়া করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে এসে দেখি অন্য একটা গাছের নিচে বসে আছে। আমার মেয়ে কই? তুমি কি দৌড়িয়ে এসেছো যে এত হয়রান হয়েছো? আগে আমার মেয়েকে দেখা। ওকে তুমি অনেক ভালোবাসো, তাই না? অনেক না, তারও বেশি। আমি আমার বাবার কাছে কল করলাম আর বললাম, বাবা জান্নাতি কোথায়? কেন আমাদের সাথে? এমনি। আমি কলটা কেটে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। পেছন থেকে উনি বলে উঠল, তোমার মেয়ের মা হওয়ার অধিকারটা কি আমাকে দিবে? আমি পেছনে ঘুরে বললাম, না, দিতে পারবো না। ওকে আমি খুব বেশি ভালোবাসি, আর আমার মেয়েও আমাকে অনেক ভালোবাসে। আমি আমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চাই না। আর তুই তো বলেছিলি তোর মেয়ে আছে, তোর তো বিয়ে হয়েছে বলেই চলে আসলাম। মনটা খুব খারাপ। মেয়ে এসে বলল, আব্বু তুমি এত ঘামছো কেন? আম্মু তুমি আর তোমার অনু আন্টির সাথে কথা বলবা না। কিন্তু কেন, বলবে কি? পরে বলবো। পরের দিন আমি মেয়েকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে বললাম, ছুটির পরে কোথায় যেও না, আমি নিতে আসবো। ওকে আব্বু। মুয়া। বিকালে মাদ্রাসায় গিয়ে দেখি অনু আমার মেয়ের সাথে খেলছে। আমি আমার মেয়ের হাত ধরে নিয়ে আসলাম। অনু পিছন পিছন ছুটে আসলো।
আমি মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তারিকুলকে কল করলাম। কি মনে করে? আচ্ছা, অনু বিয়ে করেনি? না। কেন জানিস? হ্যাঁ জানি, কিন্তু তুই এইসব শুনতে চাইছিস কেন? কাজ আছে, বল। ও যাকে ভালোবাসতো সে আর কেউ না, সেটা ছিল ওর কাছের এক বন্ধু। বন্ধুত্বের জন্য বলতে পারিনি, যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তার ভয়ে। পরে কি হয়েছে? পরে ওর সেই বন্ধুই অন্য একটা মেয়েকে বিয়ে করে। তারপরে কি হলো? পরে অনুর অনেক জায়গা থেকে বিয়ে আসলেও রাজি না বিয়ে করতে। কাজটা আসলে ঠিক করনি অনু, তবে তুই তো ছিলি, তুই করতে পারলি না? আমি বলেছিলাম আমি তোকে বিয়ে করব, সেই সময় সব বলেছ ও। ওর ভালোবাসার মানুষকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তা ও কাকে ভালোবেসেছিল? তার নাম কি? ও বলতে বারণ করেছে। অনু তোর বন্ধু, আমি অনুর বন্ধুর বিষয়ে আমার কিছু কি জানার নেই? আছে, কিন্তু তুই ওর কাছে শোন। তার মানে তুই বলবি না? আমি সেটা বলিনি। তুই কি বোঝাতে চাইছিস? বললে বল, না বললে না বল। রাগ করিস কেন? বলবো তো। বল, কাকে ভালোবেসেছিল? সেটা ছিল আজিজুর নামের কোনো এক ছেলে। আজিজুল নামে আমি ছাড়া ওর তো কোনো ফ্রেন্ড ছিল না। আরে ও তো তোকেই ভালোবেসেছিল। হোয়াট? ইটস দ্য ট্যুর। মাথা ঘুরছে, রাখি, পরে কথা হবে। অনু কি সত্যি আমাকে ভালোবেসেছিল, নাকি তারিকুল মিথ্যা বলছে? তারিকুল আমাকে মিথ্যা বলবেই বা কেন? পরের দিন মেয়েকে আর মাদ্রাসায় যেতে দিলাম না। আমি চাই না আমার মেয়ের ভালোবাসার মধ্যে অন্য একজন আসুক, তাতে আমাকে স্বার্থপর ভাবলে ভাবুক। প্রায় 10টার দিকে অনু আমার ফোনে কল করলো। কেন কল করেছো? মেয়ের কি হয়েছে? ওকে মাদ্রাসায় আসতে দাওনি কেন? ও যেতে চাইনি তাই। তুমি মিথ্যে বলছো। আমি মেয়ের সাথে কথা বলেছি, তুমি ওকে মাদ্রাসায় আসতে বারণ করেছো। কথা বলার সময় নেই, বাই। কল কেটে দিয়ে মায়ের কাছে কল করলাম। কি বাবা, কি মনে করে কল করলি? মা, জান্নাতি কোথায়? ওকে তো ওর ম্যাম এসে নিয়ে গেল। কি বলছো মা? তুমি ওকে যেতে দিলা কেন? তোর মেয়েই বললো আমি আজের সাথে বেড়াতে যাব, তাই আর বারণ করিনি। আচ্ছা মা, রাখি। আমি আবার অনুর কাছে কল করলাম। কল করলা যে? কোথায় আছো? বলবো না। আচ্ছা, বলতে হবে না। আমার মেয়ের কাছে ফোনটা দাও। নাও। আম্মু, তুমি কোথায়? অনু আন্টির সাথে। আমার না অনেক ক্ষুধা পেয়েছে। কি বলছো এসব? তাড়াতাড়ি খেয়ে নাও বলছি। আমি খেতে পারবো না, আমাকে খাইয়ে দিতে হবে। তুমি অফিসেই থাকো, আমি আসছি। কিছুক্ষণ পরে আমার আম্মুটা চলে আসলো। নানু, ও নানু, আব্বু কোথায়? চোখ নেই, দেখো বসে আছে। ওহ, এত তাড়াতাড়ি আসলা কেমন করে? কোথায় ছিলা তুমি? যেখানেই হোক না কেন আগে খেয়ে নাও। দাও। আমাকে খাইয়ে দিয়ে বলল, আব্বু বাইরে অনু অপেক্ষা করছে, যাব কি? না। তাহলে আমি চলে যেতে বলি? না, আমি বলছি। বাবা, ওই দেখো আন্টি চলে এসেছে। এখানে কেন তুমি? মেয়েকে নিয়ে যেতে এসেছি। এটা আমার মেয়ে, তোমার না। আর আমি আমার মেয়েকে নিয়ে যেতে পারি? তুমি এমন করছো কেন জানি না, তবে আমি তোমাকে ভালোবাসি। মেয়ের সামনে কি যাতা বলছো? যা সত্য তাই বলছি। আব্বু, তুমি থাকো, আমি আন্টিকে নিয়ে বাসায় যাই। আম্মু, তুমি যেও না, সে একাই যেতে পারবে। আমার কথা না শুনে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। বাবা, তুমি এমন করে বসে আছো কেন? আমি কলটি পিক করে বললাম, কে? ওপাশ থেকে আমি অনু বলছি। জান্নাতির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? এখন কোথায় তুমি? হাসপাতালে। আমি আসছি। বাবা, কে কল করেছিল? আমি মিথ্যা বললাম। আমার এক বন্ধু আমাকে যেতে বলল তাড়াতাড়ি। কিন্তু তুমি ঘুমাচ্ছ কেন? এমনি আব্বু, আপনি থাকেন, আমি যাই। রওনা দিলাম হাসপাতালের দিকে, কিন্তু রাস্তা কেন যেন শেষ হচ্ছে না। আমি আল্লাহর দরবারে শুধু একটাই ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমার মেয়েকে রক্ষা করো। আমি একটা সিএনজি করে যাচ্ছি, তবুও ঘামছি।
মাথা কাজ করছে না, না জানি আমার মেয়ের কি হয়েছে। আমি হাসপাতালে এসে অনুকে কল করে বললাম, কোথায় তুমি? 27 নম্বর রুমে। আমি এক দৌড়ে 27 নম্বর রুমে গিয়ে দেখি মেয়ের পাশে অনু বসে আছে। আমার আওয়াজ পেয়ে আমার মেয়েটা উঠে আমাকে জড়িয়ে ধরলো। আমিও মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরি। তারপর মাথা ব্যথা করার জন্য মেয়েকে ছেড়ে ফ্লোরে পড়ে যাই। কারো কান্নার আওয়াজে আমি জ্ঞান ফিরে পেলাম। চোখ খুলে তাকিয়ে দেখি অনু আমার পাশে বসে কান্না করছে। অন্য পাশে তাকিয়ে দেখি একটা জায়নামাজ বিছানো। এ কি, আমি এখনো হাসপাতালে? অনু, আমার মেয়ে কোথায়? ও বাসায়। ও কি এখন সুস্থ? ও তো কিছুই হয়নি, শুধু পায়ে একটু কেটে গিয়েছিল। ও কখন বাসায় গেছে? ও তো 3 দিন আগেই চলে গেছে। কাল এসেছিল, আজ আসতে বারণ করেছি, কারণ ও আসায় শুধু কান্না করে। এখানে কয়দিন ধরে আছি? 3 দিন। কি হয়েছিল আমার? সেটা ডাক্তার ভালো জানে। আমি এতটুকুই জানি তুমি জ্ঞান হারিয়েছিলে। তারপর 3টা দিন পার হয়েছে। তোমার ফোনটা দাও তো। এই নাও। আমি ফোন নিয়ে বাসায় কল করলাম। মা কেমন আছো? ভালো বাবা, তোর জ্ঞান ফিরেছে কখন? আমি মনে রাগ নিয়ে বললাম, দরকার নেই শোনার। আমার আম্মুনটা কোথায়? এমন করে কেন বলছিস? ও তোর রুমে দাও তো। দরজা দিয়ে আছে আর ডাকতে বারণ করেছে। তবু ডাকো। আব্বু, তুমি কেমন আছো? এখন অনেক ভালো আছি। আব্বু, আমি আসছি। আমি কল করতে যাব, দেখি ফোন বন্ধ হয়ে গেছে, মানে চার্জ নেই। কিছুক্ষণ পর আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর সরি আব্বু বলতে লাগলো। তুমি কেন সরি বলছো? তোমার কথা না শুনে আম্মুর সাথে আসার জন্য। তোমার আম্মুকে কোথায় পেলে? আম্মু না, আন্টির সাথে। এখন তুমি বাসায় যেতে পারো। চলো। আব্বু, আন্টিও আমাদের বাসায় যাক, কি বলো? না রে আম্মু, ওর তো বাসায় চিন্তা করবে। অনুর দিকে তাকিয়ে দেখি বেচারি অনেকটা শুকিয়ে গেছে। আন্টি তো 3 দিন ধরে এখানেই আছে। এই 3 দিন বুঝি বাসায় চিন্তা করেনি? আচ্ছা, ও আমাদের সাথে যাবে, চলো। আমার কথা শুনে অনু এবং অনুর মেয়ে দুজনেরই দেখি মুচকি একটা হাসি ফুটলো। হাসপাতাল থেকে বের হওয়ার সময় একটা আপনি অনেক ভাগ্যবান যে এমন একটা বউ পেয়েছেন। কেন, সে কি এমন করলো? ও, আপনি তো কোমায় চলে গিয়েছিলেন, আপনি কেমন করে জানবেন? উনি আপনার জন্য রাত দিন এক করে দিয়ে শুধু কান্না করেছে, ভাত পর্যন্ত খাইনি। বুঝেছি, ভালো থাকবেন। বাসায় আসতেই মা বাবা বলল, এখন কেমন আছিস? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমাদের দেখে রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে? আমাকে হাসপাতালে ফেলে রেখে তোমরা আরামে বাসায় ঘুমাচ্ছ, তাই না? দেখো বাবা, এখানে কারো দোষ নাই। মূল কথা হলো, অনু বলেছিল যতদিন না তোমার জ্ঞান ফিরবে ততদিন সে তোমার কাছেই থাকবে, কেউ যেন না যায়, সেটাও বলেছিল। ও আচ্ছা, এখন একটু ঘুমাবো। চলো আব্বু, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। না, তুমি তোমার আন্টির সাথে থাকো, আমি ঘুমাতে পারবো। ধন্যবাদ আব্বু, আমি মনে মনে এটাই ভাবছিলাম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। অনু এসে আমাকে ডেকে এক গ্লাস দুধ দিয়ে বলল, খেয়ে নাও। আমি ওর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে 3 চুমুকে খেয়ে ফেললাম। তারপর এখন তো তুমি সুস্থ, আমি এবার যাই। অনু যাওয়ার সময় আমার মেয়েকে যা বলল শুনতে আমার মাথা হ্যাং হয়ে গেল। অনু বলল, আম্মু, তোমার আব্বুকে দেখে রেখো। তোমার এই আম্মুকে একটা পাপ্পি দিবা না? ওকে আম্মু। জানি না অনুর সাথে আমার কি শত্রুতা। আমি আমার মেয়ের কাছ থেকে যে ভালোবাসাটা পাবো, সেই ভালোবাসা থেকে আমাকে দূরে রাখতে চাই কেন? আমার মেয়ের সাথে যেন অনুরাগ দেখা না হয়, সেই ব্যবস্থা করতে হবে। আম্মু, একটা কথা বলি। জি আব্বু, বলো। আম্মু, তুমি কাল থেকে আর মাদ্রাসায় যাবা না, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। কিন্তু আম্মু তো বলেছিল আমাকে মাদ্রাসায় পড়াতে।
তাহলে তোমাকে অন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। আমার কথা শুনে মেয়ে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। বুঝলাম ওই মাদ্রাসায় থেকে ও আসতে চায় না। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারি না, এটাই আমার দুর্বলতা। আমি বিছানা থেকে উঠে মেয়ের কাছে গিয়ে দেখি কান্না করছে। সরি আম্মু, আমি তোমার সাথে একটু মজা করলাম। সব করতে হবে না, যাও তুমি। বললাম তো তুমি ওই মাদ্রাসায় পড়বে। সত্যি বলছো তো? আমি কি আমার আম্মুর কাছে কখনো মিথ্যা বলেছি? আমার লক্ষ্মী আব্বু। যাও, খেয়ে ঘুমাতে আসো। পরের দিন সকালে আমি অনুকে কল করে বললাম, আজ একটু দেখা করতে পারবা? বলো কোথায় দেখা করবে? তোমার মাদ্রাসার সামনে। না, ওখানে তো অনেক লোকজন থাকে, প্লিজ অন্য জায়গায় দেখা করি। আচ্ছা, আমি মেয়েকে নিয়ে যাওয়ার পরে তোমাকে বলবো। মেয়েকে নিয়ে কোথায় যাইবা? মাদ্রাসায়। ও আচ্ছা। মাদ্রাসায় গিয়ে দেখি অনু গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে অনুকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আমি ওদের কাছে গিয়ে বললাম, আম্মু তুমি ভিতরে যাও। আমি একা একা যাব না, আন্টিও আমার সাথে যাবে। চলো আন্টি। মেয়ের কথা শুনে মনে হচ্ছে আমি একটা অনাথ ছেলে। আমার আম্মুটা আজ অন্য কাউকে খুঁজে নিয়েছে। কখন যে চোখে পানি এসেছে টের পাইনি। অনু আমার দিকে তাকিয়ে মেয়েকে বলল, আম্মু তুমি যাও, আমি আসছি। ওকে আম্মু। এই, এখন তোমার আব্বু আছে না? আচ্ছা আন্টি। অনু আমার কাছে এসে বলল, কি হয়েছে তোমার? কিছুই না। তাহলে চোখে পানি কেন? এমনি। তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলা, এখানেই বলো। এই কি করছো? তোমার চোখের পানি সহ্য হয় না, তাই মুছে দিব। আমার জন্য দরদ দেখাতে হবে না। যা বলার তাড়াতাড়ি বলো, ক্লাস শুরু হয়ে যাবে তো। তুমি আমার মেয়ের সাথে কথা বলতে পারবা না? সম্ভব না। কেন সম্ভব না? আজ থেকে মনে করবে তুমি ওকে চেনো না। না, মেয়ে কষ্ট পাবে। সেটা আমি দেখব। তুমি এত স্বার্থপর, আগে বুঝিনি। হ্যাঁ, আমি স্বার্থপর। শুধু তোমার জন্য আমি আমার মেয়ের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছি। একজনকে ভালোবাসলে বুঝি ভালোবাসা ফুরিয়ে যায়? তা জানি না। তুমি আর আমার মেয়ের সাথে কথা বলবা না, এটাই শেষ কথা। না, আমি পারবো না। তাহলে আমি আমার মেয়েকে অন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। আচ্ছা, আমি আর মেয়ের সাথে কথা বলবো না, দরকার নেই কারো ভালোবাসা পাবার। আমারই ভুল হয়েছে তোমার মতো একটা মানুষকে ভালোবেসে। আমাকে? দেখো, তুমি যেমন মেয়ে চাইতা আমার মধ্যে তার কি নেই। সব আছে, তবুও। আমি আজও তোমায় ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি মেয়ের সাথে কথা বলে নিষেধ করেছো, আমি আর এই মাদ্রাসাতেই আসবো না, আর কখনো দেখা হবে না তোমার সাথে। আল্লাহ হাফেজ, ভালো থেকো স্বার্থপর হয়ে। অনু মাদ্রাসায় চলে গেল। চোখের পানি মুছতে মুছতে আমি বাসায় আসলাম। এসে শ্বশুরকে একটা কল করে বললাম, আমি আজ না আসলে কি আপনার কোনো সমস্যা হবে? না, হবে না, তুমি রেস্ট নাও। আচ্ছা। আমি দুপুরে ওনাদের বাসায় আসলাম আঙ্কেলের সাথে দেখা করতে, কিন্তু সে বাসায় নেই। আন্টি আমাকে যেতে না দিয়ে বলল, কিছুক্ষণ পরে তোর আঙ্কেল আসবে। আমরা কিছুক্ষণ কথাবার্তা বলার পরে দেখি আমার মেয়ে এসেছে। আমি তো অবাক, ও এখানে কেন? আম্মু তুমি এখানে কেন? আব্বু, আমি আন্টিকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গেছে, তাই আমি বাসায় আসলাম। মাদ্রাসায় নেই? না, আজ সেই যে সকালে কথা হয়েছে, পরে আর দেখা হয়নি। আন্টি এসে বলল, এটা তোর মেয়ে? হ্যাঁ আন্টি, এটা আমার মেয়ে। ও তো আমার মেয়েকে আম্মু বলে। ওর মা লাবণ্য কি করে? আন্টি, ওর মা বেঁচে নেই। কবে মারা গেছে? আমাদের জানাসনি কেন? আন্টি, লাবণ্য মারা গেছে প্রায় 7 বছর আগে। না জানানোর জন্য ক্ষমা চাচ্ছি। তোমরা কথা বলো, আমি আন্টিকে খুঁজি। চলো আম্মু, আমরা বাসায় যাই।
আমরা আসি আন্টি। বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। বাসায় এসে মেয়ে কান্না শুরু করলো। আমি আম্মুর কাছে যাব, কি করে যে বোঝাই, ওটা তোমার আম্মু না, ওটা তোমার আন্টি। আমি আন্টির কাছেই যাব। আচ্ছা, কাল তোমার আন্টি তোমাকে নিতে আসবে, আমি রাতে কল করে বলে দিব। আচ্ছা আব্বু। এবার কিছুক্ষণ ঘুমাও, পরে উঠে নামাজ পড়বে। শ্বশুরের কল্পে আমি অফিসে চলে আসলাম। আমাকে রেখে শ্বশুর চলে গেল। কেন গেল তা জানি না। মাগরিবের আজানের আগে মায়ের ফোন থেকে কল আসলো। আমি ধরে দেখি আমার মেয়ে কল করেছে। আব্বু তুমি বাসায় আসো। আমি তো অফিসে, আর তোমার নানু তো নাই যে তাকে রেখে আমি যাব। আমি আম্মুর কাছে যাব। তোমার আম্মুকে? এক কথা কতবার বলা লাগবে? ওপাশ থেকে আমার মেয়ে কান্না শুরু করলো। আমি যত তাড়াতাড়ি সম্ভব অফিস ছুটি দিয়ে বাসায় আসলাম। আমি আম্মু আম্মু, ও আম্মু কোথায় তুমি? কোনো সারা শব্দ নাই। রুমে গিয়ে দেখি আমার মেয়ে কান্না করছে। আমার সাথে কথা তো দূরের কথা, আমার দিকে তাকালোই না। আগেই বলেছি আমি আমার মেয়ের কান্না সহ্য করতে পারি না, তাই বাধ্য হয়ে অনুকে কল করলাম, কিন্তু ফোন বন্ধ। কোনো উপায়েও যোগাযোগ করতে পারলাম না। আমি মেয়েকে বোঝালাম কাল সকাল হলেই আমি তোমার আন্টির কাছে নিয়ে যাব। আমি কিছুই বুঝি না, আমি আমার আম্মুকে চাই। মনে হয় আমি আমার মেয়ের ভালোবাসা হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরে মেয়ে বলল, তুমি সত্যি কি সকালে আম্মুর কাছে নিয়ে যাবে? তোমাকে নিয়ে যাব। আমি জানি আমার আব্বু আমার কথা মেনে নিবে। আব্বু তুমি আম্মুকে বিয়ে করে ফেলো। সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আচ্ছা। সকালে অনুকে কল করলাম, কিন্তু এখনো ফোন বন্ধ। আম্মুর সাথে কথা হয়েছে কি? না, ওর ফোন বন্ধ। আমরা যেটা করতে চাচ্ছি তা তোমরা দুজনে জানলে কেমন করে? আব্বু কি বলছেন বুঝতে পারলাম না। কিছুদিন আগে আমি তোমাকে অফিসে রেখে চলে এসেছিলাম না? তো কি? সেদিন আমি আর তোমার আব্বু দুজন কোথায় গিয়েছিলাম জানো? না বললে কেমন করে জানবো? সেদিন অনুদের বাসায় গিয়েছিলাম তোমাদের বিয়ের বিষয়ে কথা বলতে। আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে হয়নি। আমি জানি তোমার আব্বু রাজি থাকলেও তুমি কোনো কথাই বলবা না। না, আমার আম্মু না বললে কখনো বিয়ে করব না। তোমার আম্মুর জন্যই তো। মানে? মানে জান্নাতে আমাদের বলেছে তাই। ভালো। আচ্ছা থাকো তোমরা। আব্বু অনুকে কল করো, না করলে কিন্তু আমি কান্না শুরু করব। ফোন তো বন্ধ। নানির ফোনে কল করো। আমি আন্টির ফোনে কল করে বললাম, অনু আছে কি? ওর খবর কাল থেকেই নাই, কে জানে কোথায় আছে। ওর সব বান্ধবীর কাছে কল করেছিল। করেছি কিন্তু পাইনি। আমি এখন মেয়েকে কি বলবো? ও তো কান্না করবে। আব্বু কি হলো? তোমার আম্মুকে পাচ্ছি না যে। মেয়ে কান্না শুরু করে দিল আর বলল, তোমার সাথে কথা নেই যতক্ষণ না পর্যন্ত আম্মুকে খুঁজে না পাও। তারপর থেকে আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আর আমার মেয়েও আমার সাথে কথা বলছে না। না জানি ও কোথায় লুকিয়ে আছে। আবার ভাবছি ও তো কিছু করে ফেলেনি। আম্মু, আমি তোমাকে অন্য আম্মু এনে দিব, কি বলো? আমি কি অন্য আম্মুর কথা বলছি? আমি অনুকেই চাই। হায়রে কপাল, ও এখন কোথায় কে জানে। অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। তার মানে ও কি গায়েব হয়ে গেছে? আজ 3 দিন হলো নিখোঁজ। এদিকে আমি আমার মেয়ের দিকে তাকাতেই পারছি না। খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু কান্না করেই যাচ্ছে। মেয়েকে বললাম, চলো আমরা দুজন খুঁজতে যাই। মেয়ে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। তারপর আমরা দুইজন মিলে খুঁজলাম, কিন্তু পেলাম না। আব্বু আমার না ভালো লাগছে না, পেট ব্যথা আর মাথা ঘুরছে। চলো আম্মু, হাসপাতালে যাই, পরে খুঁজবো আমি একা একা। না, আমিও তোমার সাথে খুঁজবো। এখন চলো হাসপাতালে। আমি মেয়েকে নিয়ে হাসপাতালে আসলাম। আমাদের একটা রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখি একজন লোক অন্য একটা বেডে শুয়ে আছে। আব্বু ওই বেডের লোকটাকে কেন যেন চেনা চেনা লাগছে। তুমি তো ওই লোকটাকে দেখোইনি, কেমন করে চেনা চেনা লাগবে?
না আব্বু, দেখো আমার বুক ধরফর ধরফর করছে। আমি দেখবো উনিকে। এখন তুমি অসুস্থ, ডাক্তার আসুক পরে দেখো। আমার সব সেরে গেছে, আমি এখন সুস্থ। আচ্ছা, দেখে আসো। ওর মায়ের মতোই জেদি হয়েছ, একবার যা বলবে তাই করবে। আসো, তুমিও আমার সাথে দেখবা। চলো, আমরা গিয়ে দেখি বেডে যে শুয়ে আছে সে আর কেউ না, এটা হলো অনু। মেয়ে তো কান্না করে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, আম্মু তোমার কি হয়েছে, আম্মু তোমার কি হয়েছে। পাশ থেকে একজন ডাক্তার এসে বলল, একে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। তার মানে ও এখন ঘুমিয়ে আছে। আচ্ছা, ওর কখন ঘুম ভাঙবে? 3-4 ঘন্টা পরে। আচ্ছা, ওর কি হয়েছে বলতে পারবেন? উনি এক মানসিক রোগী। আর জান্নাতিকে? কেন? এ শুধু জান্নাতি জান্নাতি বলে, তাই বললাম। জান্নাতি আমার মেয়ে। তাহলে মেয়েকে ওর কাছে রাখবেন, জ্ঞান ফিরলে আবার জান্নাতি জান্নাতি বলবে। ও যেখানে, সে খবর আপনারা তার বাসায় পৌঁছে দেননি কেন? উনি বাসায় বলতে বারণ করেছিল। ও আচ্ছা। আমি অনুর আব্বু আম্মুর কাছে কল করে বললাম, অনু আমাদের কাছে আছে, কেউ আর চিন্তা করবা না। আমি মেয়েকে বললাম, চলো এখন আমরা বাসায় যাই, পরে আবার আসবো। আব্বু তুমি যাও, আমি আম্মুর কাছে থাকবো। আচ্ছা, আমিও থাকি তাহলে। আমি বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। একটা শব্দে আমার ঘুম ভাঙলো। শব্দটি ছিল, আম্মু তুমি চলে যাও, নয়তো তোমার আব্বু জানতে পারলে অনেক বকবে। উঠে অনুর কাছে এসে বললাম, তুমি কি আমার মেয়ের আম্মু হবে? অনু কোনো কথা না বলে দু চোখ বুঝলো আর চোখ বেয়ে অঝরে পানি ঝরতে লাগলো। আম্মু তুমি কেন কান্না করছো? আজিজ, তুমি মেয়েকে নিয়ে চলে যাও। মেয়ে তোমাকে ছাড়া যাবে না, আমাদের সাথে তোমাকেও যেতে হবে। দেখো আম্মু, তুমি তোমার আব্বুর সাথে বাসায় চলে যাও, আমি সুস্থ হলে তোমাদের বাসায় যাব। না, তুমি যতদিন পর্যন্ত সুস্থ না হবে আমি তোমার কাছেই থাকবো। অনু প্লিজ চলো না আমাদের সাথে। দেখো, মেয়েটা তোমার জন্য 3-4 দিন ধরে ভালোভাবে খায় না। আমার মেয়ের দিকে আমি তাকাতে পারছি না। প্লিজ তুমি না করো না। আগে আমি ঠিক হই, তারপরে তোমার সাথে কথা আছে। তুমি এখন যথেষ্ট সুস্থ। আম্মু, তুমি একটু রুম থেকে বের হও, তোমার আব্বুর সাথে একটু কথা আছে। মেয়েটা চলে গেল। আজিজ শোনো, আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু বলতে সাহস হয়নি। তোমাকে পাইনি তার জন্য বিয়ে করিনি। কয়েকদিন আগেও তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। কিন্তু কেন? প্লিজ তুমি চলে যাও। তোমার মতো একটা স্বার্থপর মানুষকে চিন্তা আমি ভুল করেছিলাম। সকল কথার এক কথা, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। আমাকে ভালোবাসতে হবে না, তুই শুধু আমার মেয়ের আম্মু হবে। সম্ভব না, প্লিজ তুমি চলে যাও। যাচ্ছি, ভালো থেকো। আমি রুম থেকে বের হয়ে মেয়েকে বললাম, চলো আম্মু আমরা বাসায় যাব। আব্বু তোমার চোখে পানি কেন? আমি তো বলেছি আম্মুকে ছেড়ে আমি যাব না। অনু তোমার আম্মু হতে রাজি না, তোমাকে আম্মু বলার অধিকার দিবে না। আচ্ছা তুমি চলে যাও, আমি এখানেই থাকবো। আমি মেয়েকে একটা থাপ্পড় দিয়ে বললাম, চলো বলছি। এই প্রথম আমার মেয়ের গায়ে হাত তুললাম। আমার চোখের পানি আর বাদ মানছে না। অনু দৌড়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে আমাকে বলল, তুমি কারো আব্বু হওয়ার যোগ্য না, চলে যাও তুমি। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি আর দু চোখের পানি বেয়ে বেয়ে নিচে পড়ছে। আসলে আমি লাবণ্যকে বিয়ে করার আগে অনুকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমরা ছিলাম বন্ধু, তাই বলতে ভয় করত। আর একে তো আমি অনুদের বাসায় থাকতাম, এই কারণে আর বলতে পারিনি। লাবণ্যকে বিয়ে করার পরে সবকিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু যখন অনুর সাথে আবার দেখা হলো তখন থেকে আমার ভিতরে ঢোল বেজে ওঠে। কিন্তু যখন শুনতে পারলাম আমার জন্য ও বিয়ে করে নাই, তখন ওর প্রতি আমার অনেক মায়া লাগলো। কিন্তু আমার মেয়ের ভালোবাসা কাউকে ভাগ দিতে চাইনি, তাই আমি অনুকে আমার মেয়ের আম্মু বানাতে চাইনি। কিন্তু যার ভালোবাসার জন্য আমি অনুকে আমার জীবন থেকে দূরে রেখেছি, এখন মেয়ের জন্যই অনুর কাছে আমাকে যেতে হচ্ছে। এমন সময় আজিজ, বাইরে না থেকে
তুমি যেতে পারো, মেয়ে আমার কাছেই থাক। না, আমি নিয়ে যাব। আর মেয়ে সকাল থেকে এখনো কিছু খাইনি। ওটা আমি দেখবো, তোমাকে যেতে বলছি, যাও। আমি বাসায় চলে আসলাম, এসে আবার হাসপাতালে চলে আসলাম। কিন্তু এসে দেখি আমার মেয়েও নেই, অনু নাই। কোথায় গেল ওরা? অনুর আম্মুর কাছে কল করে বললাম, অনু কি বাসায় গেছে? না, ও বাসায় গেলে আমাকে কল করবেন। ডাক্তারের কাছে গিয়ে বললাম, ওই রুমের পেশেন্ট কখন বের হয়েছে? আপনার পরপরই তো তারা বেরিয়ে গেছে। আচ্ছা, ওরা কি কিছু বলেছে যে কোথায় যাবে? না, সেটা বলেনি। আচ্ছা, আমি চলে আসলাম অন্যদের বাসায়। এখানে নেই। আঙ্কেলের সাথে কথা বলে আমাদের বাসায় আসলাম। এসে দেখি সবাই মিলে বাসা সাজাচ্ছে। তোমরা এসব কি করছো? দেখছিস না? মা, দেখছি তো, কিন্তু এগুলো কেন? আরে হাতারাম, তোর বিয়ে অনুর সাথে। জান্নাতি কোথায়? দেখ, মনে হয় রুমেই আছে। আমি রুমে এসে দেখি অন্য মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ভালোই লাগছে। অনু আমার বউ হবে। আমি আস্তে আস্তে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। দেখি মেয়ে জেগে আছে। আমি তোমারই অপেক্ষা করছি, বসো তুমি। আমি বসতে যাব এমন সময় ঘুম ধরানোর চোখে অনু বলে উঠলো, বসবা না কেন? আমি আছি তাই। আম্মু, তুমি একটু বাইরে যাও, আমি তোমার আন্টির সাথে কিছু কথা বলবো। কি আন্টি? অনু আমার আম্মু। ওকে, এবার বাইরে যাও। তারপরে মেয়ে চলে গেল। এদিকে অনু লাফ দিয়ে উঠে বলল, তুমি মেয়েকে তাড়িয়ে দিলা কেন? তুমি না ঘুমাচ্ছ? তোমার চোখে তো ঘুমে টলমল করছে। আমি তোকে কখনো স্বামী হিসেবে মেনে নেব না। আমি তোর স্বামী হতে চাই না, তুই আমার মেয়ের আম্মু হলেই হবে। কিন্তু আমি তোকে বিয়েও করছি না। তুই এমন কথা বলবিও না, যদি মেয়ে শোনে কান্না শুরু করবে। আর তোর চোখে তো অনেক ঘুম, যদি পড়ে গিয়ে কিছু হয় তাহলে আমার মেয়ে আমার দোষ দিবে। ও তো এই, তুই বসে আমার সাথে কথা বল। আমার কিছু হলে তোর কি? আমি মরলে বাঁচলে তোর কি? আমি ওর মুখে হাত দিয়ে বন্ধ করে বলতে শুরু করলাম, এসব কি বলছিস? আর একবারও বলবে না, 32টা দাঁত ফেলে দেবো একটা থাপ্পড় দিয়ে। ইউ, তুই আমাকে থাপ্পড় দিবি? আমাকে কেমন করে ধরবে? দিলাম একটা দৌড়, কিন্তু দৌড় দিয়ে কোথায় যাব? বাইরে তো মেয়ে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে গেলাম। অনু এসে আমার সাথে ধাক্কা খেলো। ভাবছো পড়ে গেল? আরে না, ও পড়ে যায়নি, আমাকে জড়িয়ে ধরেছে। এই ছাড়ো, মেয়ে আসবে তো। আমি কি ইচ্ছে করে ধরেছি? আমি বাসায় গেলাম, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর সব বলো, কিন্তু বিয়ে করবা না এটা বলবা না। আমি বিয়ে করব না। আমি পিছু পিছু রওনা দিলাম। ওর রাগ ভাঙাতে হবে তো। ও যদি বিয়ে সত্যি সত্যি না করে আমার মেয়ে আমাকে মেরে ফেলবে। কিছু দূর হেঁটে গিয়ে অনু পড়ে গেল রাস্তায়। আমি দৌড়ে গিয়ে অনুর গায়ে হাত দিয়ে দেখি ওর গায়ে প্রচুর জ্বর। আমি তাড়াহুড়ো করে একটা হাসপাতালে নিয়ে আসলাম। হাসপাতালে দুজনের মাঝে অনেক কিছু হয়েছে, যার কারণে দুজনই লজ্জিত। হাসপাতাল থেকে অনুকে ওর বাসায় দিয়ে আসলাম। সারা রাস্তায় একটা কথাও বলি নাই শরমে। নিজেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি বাসায় এসে গোসল করে রুমে আসতেই অনু কল করলো ভয়ে ভয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 করছো কেন? কি করছো? এই তো গোসল করলাম। তুমি? আমিও। মেয়ের কাছে দাও তো। মনে হয় আমাদের বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। এই নাও। লাউড স্পিকার দিয়ে মেয়ের কাছে দিলাম। আম্মু, তুমি কি কালার শাড়ি পছন্দ করো? আকাশি কালার আমার এবং আব্বুর খুব পছন্দ। ভালো কথা মনে করিয়ে দিয়েছো। জানো তোমার আব্বু আজ কি করেছে? আমি কেমন করে জানবো, তুমি বলো। তাহলে শোনো, বিকেলে আসার সময় তোমার আব্বু আমাকে নিয়ে কোথায় গিয়েছিল জানো? কোথায়? একটা বলার আগেই আমি ফোনটা দিয়ে বললাম, কি বলতে চাইছিলাম মেয়ের কাছে? কাল আমাদের বিয়ে, জানো? না। ভালো, রেডি হয়ে থেকো। আচ্ছা। পরের দিন আমাদের বিয়ে হলো। আজ আমার জীবনের দ্বিতীয় বাসরাত। বাসর করে আমি অনু আর মেয়ে অনেক গল্প করলাম। কিছুক্ষণ পরে মেয়ে ঘুমিয়ে পড়লো। খুব লেগেছিল তাই না? কি? যেটা হাসপাতালে ওটা করার সময় আমি যে তোমাকে খামচে দিয়েছিলাম।
দূর বাগলে কিছুই হয়নি, একটু দাগ হয়ে গেছে। তুমি কি আমার কোলবালিশ হবে? কোলবালিশ ছাড়া আমার ঘুম হয় না। ওলে আমার মিষ্টি বর রে। তারপর আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।